আমার আগের একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে জাপানে গ্রামে থাকার কী কী সুবিধা রয়েছে। আর আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওটাতে শেয়ার করতে যাচ্ছি যে গ্রামে থাকার ফলে আমরা কী কী অসুবিধার সম্মুখীন হয়ে থাকি। তো সব মিলিয়ে আজকে ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু আমার পাশে থেকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আজকে দিনটা কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর, এত সুন্দর রোদ উঠেছে। আর জাপান ওয়েদার ভালো থাকলে কিন্তু সারা বছরই এমন সুন্দর পেঁচা তুলোর মতো মেঘ দেখতে পাওয়া যায়। এই গম ক্ষেতগুলো দেখেছো কত সুন্দর, কত বড় হয়ে গেছে গম গাছগুলো। এই তো সেই কদিন আগেও কত ছোট ছোট ছিল। আজকে ওয়েদারটা সুন্দর ঠিকই, তবে আবার একটু হাওয়াও দিয়েছে, কিন্তু কিছু করার নেই। এই হাওয়ার মধ্যেই আমাদেরকে যেতে হবে টুকটাক কিছু বাজার সদাই করতে, কারণ ওই যে আবারও এক সপ্তাহের বাজার করার আজকেই আমাদের দুজনের একসাথে ছুটির। সেই মতো চলে এসেছি আমাদের লোকাল ফার্মারের দোকানে। তাহলে চলো লোকাল ফার্মারের দোকানে বাজার করতে করতে তোমাদের সাথে শেয়ার করি আমাদের জাপানে গ্রামে থাকার ফলে কি কি অসুবিধা হয়ে থাকে। গ্রামে থাকার ফলে তেমন কিন্তু একটা যে খুব বড় অসুবিধা হয় তা না, ট্রান্সপোর্টের একটা খুবই সামান্য অসুবিধা হয়। সেটা হলো আমরা যেখানে থাকি আমাদের নিয়ারেস্ট স্টেশন হলো 5 কিলোমিটার দূরে, মানে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে আমাদের স্টেশনের দূরত্ব 5 কিলোমিটার। তাই স্টেশনে যেতে হলে আমাদেরকে সাইকেল করে এতটা পথ যেতে হয়। অবশ্য স্টেশনে যাওয়ার জন্য বাসের ব্যবস্থাও রয়েছে। গ্রামে থাকার দ্বিতীয় আরেকটা অসুবিধা যেটা আমাদের মনে হয় সেইটা হলো আমরা যে গ্রামটাতে থাকি জাপানে তামামুরাতে, সেইখানে বেবি ডেলিভারির কোনো হসপিটাল বা ক্লিনিকও নেই। এমনি ডক্টরসের প্রচুর ক্লিনিক রয়েছে, স্কিনের থেকে শুরু করে গাইনোকোলজিস্ট ডক্টর, ইএনটি ডক্টর, তারপর ডেন্টিস্ট, সব ধরনেরই রোগের সব ডাক্তারের ক্লিনিক কিন্তু আমাদের এই তামামুরাতে রয়েছে। কিন্তু যেটা নেই সেটা হলো বেবি ডেলিভারিং হসপিটাল। এই বেবি ডেলিভারিং হসপিটালটা আমাদের এই গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে দূরে যে 3টে শহর রয়েছে, মায়াবাসি, ইসাসাকি এবং তাকাসাকি, এই 3টে শহরে কিন্তু অসংখ্য পরিমাণে এই বেবি ডেলিভারিং হসপিটাল রয়েছে, যেটা আমাদের এই তামামুরাটাতে নেই। তো এইটা আমরা আরেকটা অসুবিধা বলে মনে করে থাকি। আর আরেকটা যে অসুবিধা আমরা খুব ফেস করে থাকি সেটা হলো আমাদের এই তামামুরা গ্রামটাতে কোনো ইন্ডিয়ান গ্রসারি শপ নেই। তো এই ইন্ডিয়ান গ্রসারি শপগুলো আমাদের থেকে 10 কিলোমিটার করে দূর, যে 3টে শহরের কথা তোমাদেরকে সবসময় বলে থাকি, এই শহরগুলোতেই রয়েছে। তো আমাদের যখনই কোনো ঘরের ইন্ডিয়ান মশলাপাতি এইসবই দরকার পড়ে তখন আমাদেরকে এই 10 কিলোমিটার দূর এই শহরগুলোতেই যেতে হয়। ওইখান থেকে তারপর ওইখানের থাকা ইন্ডিয়ান যে স্টোরগুলো হয় সেইখান থেকে আমাদেরকে আনতে হয়। আর একটা জিনিস যেটা ঠিক অসুবিধা বলা যায় না সেটা হলো জাপানে টোকিও বা অন্যান্য শহরাঞ্চলে আমাদের বাঙালিদের নানান ধরনের কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে। সেটা পয়লা বৈশাখের মেলা থেকে শুরু করে দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, যেটাই বলো না কেন। কিন্তু আমাদের এইখানে এই তামামুরা গ্রামটাতে এইগুলো উদযাপন করা হয় না বা পালন করা হয় না, কারণ এখানে বাঙালি কমিউনিটি খুবই কম। আর যেইখানে যেই কমিউনিটি কম সেইখানে কিন্তু এই ধরনের উৎসবও খুব কমই হয়ে থাকে। তবে আমরা এখানে জাপানিজ নানান ধরনের ফেস্টিভ্যাল খুব এনজয় করে থাকি। জাপানিজদের কিন্তু আমাদের বাঙালিদের অনেক ধরনের কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে, যেগুলো বেশিরভাগ হয়ে থাকে গরমকালে। তো সেইগুলো আমরা খুব সুন্দরভাবে জাপানিজদের সাথে এনজয় করি। এখানে ঠিক তেমনভাবে মেলাও বসে যেরকম আমাদের দেশে বসতো, তাই বেশ অনেকটা সামঞ্জস্য খুঁজে পাই আর বেশ ভালোও লাগে। তো জাপানিজদের এরকমই এক গরমের সময় ফেস্টিভ্যালের ভিডিও অলরেডি কিন্তু আমার ইউটিউবে এবং ফেসবুক পেজে আপলোড করা আছে, তোমরা কিন্তু চাইলে একটু ঘুরে দেখতেই পারো। এই কারণগুলো ছাড়া আমার আর কোনো অসুবিধা আছে বলে তো একদমই মনে হয় না। তাও আমি বলবো যে আমার গ্রামে থাকতেই বেশি ভালো লাগে, কারণ শহরের অতিরিক্ত জঞ্জাট আমার নিজের পার্সোনালি একদমই পছন্দ না। তাই গ্রামে শান্ত, স্নিগ্ধ, এই ফ্রেশ পরিবেশটাই আমার কাছে অনেক ভালো লাগে। যে কোনো জিনিসেরই সুবিধার পাশাপাশি অসুবিধা অবশ্যই থাকে, এক্ষেত্রে কিন্তু সেটা ব্যতিক্রম নয়। তবে তেমন একটা অসুবিধা নেই, সব কিছুতেই সুবিধার ভাগটাই বেশি রয়েছে। আর অসুবিধা থাকলেও তার সাথে সাথে কিন্তু অসুবিধা দূরেরও অনেক উপায়ও রয়েছে, যেগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করলামই। তো ওইখান থেকে শপিং করার পর চলে এসেছিলাম আমরা ডাইরেক্টসুতে শপিং করতে। আজকে কিন্তু লোকাল ফার্মারের দোকান থেকে আমরা প্রচুর শপিং করেছি, তোমরা খেয়াল করেছো তো? ডাইরেক্টসু থেকে
প্রথমে নিয়ে নিলাম একটা লেবু। এখন যেহেতু লেবুর সিজন একদমই নয়, তাই লেবুর দাম খুব বেশি আর লোকাল ফার্মারের দোকানেও পাওয়া যাচ্ছে না, তাই বাধ্য হয়ে ডাইরেক্সো থেকেই নিতে হলো। তারপর চলে এসেছিলাম মাছের সেকশনে। দেখলাম নিশির নামক যে মাছগুলো আমরা নেই সেগুলো বেশ ভালো বড় সাইজের দিচ্ছে, 3টে করে একটু কম প্রাইসেই দিচ্ছে। আর দেখলাম এই আজি মাছগুলো প্রচণ্ড বড় বড় সাইজের বিক্রি হচ্ছে। এত বড় সাইজের আজি মনে হয় আমি এই প্রথমবার এখানে দেখলাম। আর দেখো এই আজি মাছের বাচ্চাগুলোও কিন্তু আলাদা করে বিক্রি হচ্ছে। এই আজি মাছের বাচ্চাগুলোকে বলা হয় কো আজি। কো মানে জাপানিজে বাচ্চা, আর আজি হচ্ছে মাছটার নাম, তার জন্য বলছে যে কো আজি। এইখান থেকে একটা ওই নিশিন মাছের 3টে করে নিশিন মাছের যে প্যাকেট ছিল ওইটা নিয়ে নিলাম। আমার বর বলল নিয়ে নিতে, এত ভালো প্রাইসে দিচ্ছে। তারপর ওইখান থেকে চলে এসেছিলাম মাংসের সেকশনে। অনেক দিন ধরে আমার বাড়িতে মাংস একটু পুড়তে মন চাচ্ছিল, পোড়া মাংস খেতে বা বারবিকিউ যেটাই তোমরা বলে থাকো না কেন। তো তার জন্যই ও বললো যে ঠিক আছে চলো আজকেই তোমাকে আমি করে দিচ্ছি। তো এমনি সময় 8টারও লেগ পিস পাওয়া যায়, কিন্তু 8টার পিসের প্যাকেট আজকে ছিল না দেখে 12টার পিসই নিলাম। আর এইখানে দেখো মুরগির পাখনাও ছাল সমেত আলাদা করেই বিক্রি হচ্ছে। তোমাদের তো প্রায় অনেক ব্লগেই আমি বলে থাকি জাপানে সব কিছুই আলাদা আলাদা করে বিক্রি হয়ে থাকে, সেটা মুরগির পা, ব্রেস্ট যাই হোক না কেন। তো ফ্রোজেন সেকশন থেকে নিয়ে নিলাম একটা এই সবজির এই যে ছোট ছোট কিউবগুলো, এটা তো এগুলো তো প্রায় আমাদের নেওয়া হয়, খুব ইউজ হয় এগুলো আমাদের বাড়িতে। আর এখান থেকে একটা সোডা নিয়ে নেব বাড়িতে গিয়ে খাওয়ার জন্য, যাতে বাইরেও খেতে পারি আর বাড়িতেও নিয়ে যাব, কারণ এই রাতে একটু ভারী খাবার খেলে সোডা খেলে ভালো হয়। এই মিষ্টি আলু তো আমি যখনই আসি তখনই নেই, তোমরা তো জানোই, কিন্তু আজকে এসে দেখলাম একদমই শেষ, 2টো রয়েছে। তো আমি প্রতিদিন কি করি, খুঁজে খুঁজে যেটা বড় সেইটা নিয়ে যাই, কিন্তু আজকে আর তেমনটা হলো না, 2টোই সেম সাইজের ছিল। তো নিয়ে নিলাম আমি এখান থেকে একটা পছন্দ করে। এইগুলো খেতে যা ভালো হয় একদম বলার বাইরে। এই যে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বিলিং করার জন্য। বিল করে আর কি বেশি দেরি করব না, যেহেতু বাইরে হাওয়া আছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাব। বাড়ি এসে দেখো ও একদম চিকেনটাকে সুন্দর মতো মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিল আধা ঘন্টা। আর এখানে কিন্তু আমরা সবসময় ঘরের রেগুলার মশলাই ব্যবহার করে থাকি। আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি তোমাদেরকে বলে থাকি যে এগুলোতে আমরা আলাদা করে সেরকম কোনো মশলা দেই না, ঘরে মুরগির মাংস রান্না করতে যা যা মশলা ইউজ করি তাই তাই দিয়ে থাকি। আর আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখি। তো এখন এইগুলোকে ওভেনে দিয়ে দেব। তাহলে চলো দেখা হচ্ছে খাবার টেবিলে। দেখো একদম খুব সুন্দর মতো রেডি হয়ে গেছে। আর এইদিকে ও একটু চাউমিনও বানিয়ে নিয়েছিল এক্সট্রা করে। আজকে রাতের ডিনার ওই সব রান্না করেছে, আমি কোনো কিছু করিনি। তাহলে চলো আমরাও রাতের ডিনারটা সেরে ফেলি। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমাকে প্লিজ ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য ব্লগে।